এই মুখটা অনেক মায়াবী, দেখলেই মায়ায় পড়ে যাই আমি। কিন্তু এখন এই মুখের মায় আর পড়া যাবে না আমার। কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। ঠিক আছে, এখন আর জ্বালা করছে না। আপনি অনেক কষ্ট করেছেন আমার জন্য, আর করতে হবে না। এমনিতেও আমার জন্য আপনাদের ঘোরা হয়নি, তাই এখন আপনারা ঘুরে আসুন, আমি ভাইয়াকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। চুপ কর, এত লেকচার দিচ্ছিস কেন? কেউ তোর কথা শুনতে চাইছে না তো? তাহলে কেন শুধু শুধু কথা বলছিস? আমার হাত ধরে উঠে দাঁড়া। হাত বাড়িয়ে দিয়ে। রোদ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আমি সেদিকে না তাকিয়ে ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আমাকে তুলো তো। দেখতে পাচ্ছ না উঠতে পারছি না। সিয়ামচল, রোজ তোমাকে হেল্প করছি আমি। রোদ মলিন মুখে নিজের হাত সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রিজুস না সিয়াম, তুমি রোদের বন্ধু হতে পারো, কিন্তু তাই বলে রোজের গায়ে হাত দিতে পারো না। এখানে তুমি ছাড়া রোজের আরও অনেকে আছে, তারা নিয়ে যেতে পারবে। একটু সরো, আমি ওকে তুলছি বলে আমার হাত ধরে দাঁড় করালো ভাইয়া। কিন্তু এখন আমি হাঁটব কিভাবে? পা মাটিতে ফেলতেই পারছি না। তাহলে বাড়ি যাব কিভাবে? রোদ দূরে দাঁড়িয়ে এদিকে কি হচ্ছে শুধু দেখে চলেছে। রোজের দিকে হাত বাড়িয়ে দেওয়ার পরও আমার হাত ধরল না। ধরবেই বা কেন? আমি তো ওর কেউ হই না। ওই সিয়ামই এখন ওর সব। অন্যদিন হলে ও নিজে থেকেই আমাকে কোলে তোলার জন্য বলতো, কিন্তু আজ আমি বললেও উঠতে চাইবে কিনা সন্দেহ আছে। রিজুস, তুই তো এভাবে হাঁটতে পারবি না। চল, আমি কোলে করে তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আম্মুর ঔষধ আনতে আমাকে আবার বাজার যেতে হবে। না ভাইয়া, লাগবে না। আমি নিতু আপুকে ধরে ধরে ঠিক চলে যেতে পারব। তুমি বরং চলে যাও, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। এখন না গেলে ফিরতে অনেক লেট হয়ে যাবে তোমার। রোদ কোথা থেকে উড়ে এসে কোনো কথা না বলে কোলে তুলে নিল আমায়। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে রোদের দিকে। আর রোদ ছোটাছুটি করছে নেমে যাওয়ার জন্য, কিন্তু সেদিকে তার কোনো খেয়াই নেই। ভাইয়া তুমি যাও, আমি বুচিকে নিয়ে যাচ্ছি। তুই যখন ওর সাথে আছিস তাহলে আর কোনো চিন্তা নাই। তোমরা সেফলি বাড়ি যাও বাই। রোজ ভাই। আমার কোনো কথা না শুনেই চলে গেল ভাইয়া। বুচি এত নড়াচড়া না করে চুপ করে বসে থাক, না হলে এই কাদাযুক্ত জমি দেখতে পাচ্ছিস ওখানে ফেলে দিব। তখন আর হাঁটার জন্য পা আর কোমর অবশিষ্ট থাকবে না। তার উপর ফ্রিতে কাদা মেখে ভূত হতেও পারবি। দাঁত কেলিয়ে আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি। এখন আর কিছু বললে সত্যি কাদায় ফেলে দেবে। তাছাড়া এই পা নিয়ে হাঁটতেও পারবো না আমি। আমাকে পৌঁছে দেওয়ার মতো কেউ নেই এখানে। তার চেয়ে কুমির ছানার ঘাড়ে চেপেই চলে যাই। রোজকে কোলে নিয়ে বাড়ির দিকে ছুটল রোদ। চোখে মুখে কোনো বিরক্তির চাপ নেই। সিয়াম কোনো কথা বলছে না, শুধু রেগে আছে। নাহিদ মিটিমিটি হেসে চলেছে। আর নিতুর মুখটা দেখার মতো হয়েছে। বাড়িতে ঢুকেই সোজা আমার রুমে নিয়ে গেল আমাকে। বাড়ির সবাই আমাকে এভাবে আসতে দেখে প্রশ্নের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ল আমার সামনে। আমার হয়ে রোদ ভাইয়া সব প্রশ্নের ওর নিজের মতো করে ঢেলে দিয়েছে তাদের ঝুড়িতে। ওরগুলো পেয়ে সন্তুষ্ট হয়ে যে যার মতো মন্তব্য করতে ব্যস্ত। কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ দেয়া জরুরি, সেদিকে কারো হুঁশি নেই। এখন একমায় জরুরি কাজ হলো আমাকে বকে বকে আমার কান পচানো। একমায় রোদ ভাইয়ারই হুঁশ আছে দেখছি। ফার্স্ট এইড বক্স এনে আমার পায়ে ব্যান্ডেজ বাঁধতে বসল সে। কিন্তু আমি তার হাতে ব্যান্ডেজ বাঁধব না। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন?
আমি নিজেই করে নিতে পারবো। আমাকে এতটাও বাচ্চা ভাববেন না। একটা ব্যান্ডেজই তো পারবো আমি। এবার যান আপনি। আমার কথায় থমকে গেলেন উনি, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বেরিয়ে গেলেন উনি। উনার চোখে মুখে কষ্টের চাপ স্পষ্ট, কিন্তু এতে আমি গলব না, কিছুতেই না। ভাইয়া দরজার কাছে যেতেই সিয়াম এসে আমার পায়ে ব্যান্ডেজ বাঁধতে শুরু করল। একবার আর চোখে দেখে আবারও একটা হাসি দিয়ে চলে গেলেন উনি। খুব ভোরে ঘুম থেকে উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। নিতু আপুর জন্য খুব খারাপ লাগছে আমার। আমার শরীরটাও ভালো না, রাতে জ্বর এসেছিল। নিতু আপু অনেক যত্ন নিয়েছে আমার। সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে, ঔষধ খাইয়েছে। এখন জ্বর নেই, তবে কিছু ভালো লাগছে না আমার। আমি ফুপ্পি আর সিয়াম পেছনের সিটে বসেছি। ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া আর তার কাছে নাহিদ ভাইয়া। কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে ভাইয়া, যার নজর এড়াচ্ছে না আমার। সিয়াম অনেক কথাই বলছে, কিন্তু কোনো কথা বলতে ইচ্ছা করছে না আমার। ননস্টপ কথা বলেই যাচ্ছে, যা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমার। ভাইয়া হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরেছে, তাই সিয়ামকে উদ্দেশ্য করে বলল, এবার মুখটাকে বন্ধ কর ভাই, আমাকে একটু শান্তিতে গাড়ি চালাতে দে, আর রোজকেও শান্তি দে। ভাইয়ার কথায় থতমত খেয়ে গেল সিয়াম। আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, রোজ তোমার কি খারাপ লাগছে? লাগলে বলো, আমি আর কিছু বলবো না, মুখ বন্ধ করে থাকব। এখন মুখের উপর না বলাটা কেমন খারাপ দেখায়, তাই ভদ্রতার খাতিরেই বললাম, না ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আপনি বলতে থাকুন, শুনতে আমার ভালোই লাগছে। ফুপ্পি, তোমার খারাপ লাগছে কি? না রে মা, আমারও ভালোই লাগছে। চুপচাপ যাওয়ার থেকে গল্প করে গেলে সময় কাটবে, মনে হবে তাড়াতাড়ি যাচ্ছি। এই একটা কথাই সিয়ামের মুখের স্টাপলার খুলে দিল। খুশিতে গদগদ হয়ে আবারও বলতে লাগল সে, ডিসকাস্টিং। গ্রাম থেকে বেরিয়ে এই কিছু দূরে গিয়ে একটা ধাবার সামনে আমাদের গাড়ি থামল। কিন্তু এখানে তো থামার কথা না, আমাদের তো সোজা বাড়ি যাওয়ার কথা। তাহলে মমো, তোমরা 5 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। ভাইয়া গাড়ি থেকে নেমেই ধাবার ভিতরে ঢুকে গেল। রাক্ষুস একটা, বাড়িতে কত কিছু খেয়ে আসলো, তাও পেট ভরেনি, এখন এখান থেকে খেতে হবে, অথচ আমি সেই রাতে খেয়েছিলাম আর এখনো খাইনি। খিদে মরে যাচ্ছি, তবুও এই রাক্ষুসেরোর মতো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে না আমার। কিছুক্ষণ পর একটা প্যাকেট নিয়ে ফিরে এলেন উনি। গাড়িতে বসেই প্যাকেট ফুপ্পির হাতে দিয়ে বললেন, মমো, এটা বুচিকে খাইয়ে দাও, সকাল থেকে কিছু খায়নি, এখন নিশ্চয় খিদে পেয়েছে, আর এখানে এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না। চিপস আর চকলেটও আছে। উনার কথায় হা হয়ে তাকিয়ে আছি আমি। সকালে কিছু খাইনি, এটা তো একমায় নিতু আপু ছাড়া কেউ জানে না, তাহলে ভাইয়া জানল কি করে? কি বলছিস রোজ কিচ্ছু খায়নি? কই, আমি তো জানি না। তুই জানলি কি করে? জানবি কি করে? জানতে চাইলে ঠিক জানতে পারতি। আজ যে কথাটা আমার আগে তোর জানার কথা, তোর নোটিশ করার কথা, অথচ সেখানে সেই ব্যাপারটা জানি আমি। অদ্ভুত না? ফুপ্পি আমাকে খাইয়ে দিয়েছে, খুব ক্লান্ত লাগছে, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না আমি। হঠাৎ খুব জোরে ব্রেক কষায় ঘুম ভেঙে গেল আমার। আমার মাথা সিয়ামের কাঁধে। ঝটপট মাথা সরিয়ে সোজা হয়ে বসলাম আমি। ভাইয়া অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে, যা যেকোনো মুহূর্তে ঝলসে দিবে আমায়। পাশ থেকে ফুপ্পি বলে উঠল, রোদ, কি হয়েছে? এত জোরে ব্রেক ধরলি কেন?
যদি কিছু হয়ে যেত। না মম, তেমন কিচ্ছু নয়। আসলে একটা কুকুর সামনে চলে এসেছিল, ওকে বাঁচাতেই ব্রেক ধরতে হলো। এই বুচি, তোর ঘুম পেয়েছে নিশ্চয়। ঘুমোতে হলে মোমের কাঁধে মাথা দিয়ে ঘুমা, দাঁতে দাঁত চেপে। চুপ হয়ে কথা শুনে গেলাম আমি। গাড়ি আবারও চলতে শুরু করল আপন গতিতে। চিপস খেয়ে ফুপ্পির কাঁধে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়লাম আমি। সন্ধ্যার পর ঘুম ভেঙে গেল আমার। কোথায় আছি বুঝার জন্য চেষ্টা চালাচ্ছি আমি। পরক্ষণেই মনে পড়ল আমি তো গাড়িতে ছিলাম তাহলে। এখন কোথায় আমি? গাড়ির কথা মনে হতেই ধরফরিয়ে উঠলাম আমি। চারপাশ দেখে বুঝালাম এটা ফুপ্পির বাসায়, আমার রুমে আমি। কিন্তু গাড়ি থেকে এখানে এলাম কি করে? বসে বসে এসব ভাবছি আমি। তখনই এক গ্লাস দুধ হাতে রুমে প্রবেশ করলেন ফুপ্পি। কিরে মা, ঘুম ভাঙল? বাবারে বাবা, সেই বিকাল থেকে এখনো ঘুইয়াচ্ছিস? ফুপ্পির কথায় হালকা হাসলাম আমি। আচ্ছা ফুপ্পি, আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখানে এলাম কি করে? তুই বুঝতে পারছিস না তোকে এখানে কে এনেছে? তুই তো গাড়িতে ঘুমে ছিলিস, আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আমি তোকে ডাকবো তখন রোদ মানা করল তোর এখন ঘুরিমের প্রয়োজন, তাই ও তোকে না জাগিয়ে রুমে দিয়ে গেল। অহোহ, আমাকে ডাকলেই পারতে। রোজ কি হয়েছে রে তোদের মধ্যে? দুজনের মধ্যে কেমন ছাড়া ছাড়া ভাব। কি হয়েছে বল আমাকে। আরে ফুপ্পি, কিচ্ছু হয়নি। এই একটু ঝগড়া হয়েছে আমাদের মধ্যে, আর এটা তো সবসময়ই হয় তুমি জানো। তাই দুজনে একটু গাল ফুলিয়ে বসে আছি, আর কিছু না। কিছু না হলেই ভালো। তাহলে আশা করি কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। একটা হাসি দিয়ে বললাম হুম। না ফুপ্পি, এই টম এন্ড জেরির সম্পর্কে অনেক বড় ভাঙ্গন ধরেছে। যেই ভাঙ্গন চাইলেও কেউ আটকাতে পারবে না। আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না। আমিও চাই না আর এই সম্পর্ক স্বাভাবিক হোক। থাক না, কিছু সম্পর্ক জটিলতায় পরিপূর্ণ। সব সম্পর্ক যে স্বাভাবিক হতে হবে তা তো নয়। আমার আর রোদের সম্পর্ক না হয় এমনি থাক। ঘরে বসে আছি আমি। রুম থেকে বেরোতে ইচ্ছা করছে না আমার। কারণ অন্যদিনের রুটিন অনুযায়ী এখন ভাইয়া বাড়িতে ফিরবে আর আমার সাথে তুচ্ছ কোনো ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধার কথা, কিন্তু আমি তো কথাই বলতে চাই না ভাইয়ার সাথে, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন কি? এখন নিজের রুমেই থাকি। পরে না হয় ভেবে দেখব। আমার ভাবনার মধ্যেই রুমে প্রবেশ করল ভাইয়া। চুপচাপ। আজকে মুখে কোনো কথা নেই। আমাকে ঠেস দিয়েও কিছু বলল না, যা অবাক করেছে আমায়। রোদ ভাইয়াও যে এত চুপচাপ থাকতে পারে জানা ছিল না আমার। রুমে এসেই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাতের মুঠো খুলে আমার মুখের কাছে ধরল। আমি তাকিয়েই শকড। ভাইয়া আম পেল কোথায়? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আমার কথাটা হয়তো বুঝতে পেরেছে ভাইয়া, তাই বলল, এটা গ্রামের সেই গাছের আম যা খাওয়ার জন্য পাগল হয়েছিলিস তুই। কিন্তু অবাক করা বিষয় হলো আজ পর্যন্ত আমার কাছে ছাড়া তোকে কারো কাছে কিছু চাইতে দেখিনি আমি। আমার ধারণাও তেমন ছিল আমি ছাড়া তুই আর কারোর কাছে কিছু চাইতে পারিস না। কিন্তু সেদিন আমার ধারণাকে ভুল প্রমাণ করে প্রথম আমার কাছে আম না চেয়ে বাকি সবার কাছে চেয়েছিস। আমি অপেক্ষা করে গেছি কখন আমাকে বলবি, কখন আমি তোকে কয়েকটা কথা শুনিয়ে দিয়ে ঝগড়া করব, আবার আমও পেরে দেব। কিন্তু না, তুই বললি না, উল্টে রিজু ভাইয়া বলল, তবুও তুই না করে দিলি। তাচ্ছিল্যের হাসি দিয়ে। জানিস বুচি, তখন ভিতরটা ফেটে যাচ্ছিল।
যেখানে আমার কাছে না চাওয়ার জন্য আমার খুশি হওয়ার কথা সেখানে এত এত খারাপ লাগছিল আমার। খুব কষ্ট হচ্ছিল খুব। কেন রে বুচি বলতে পারিস? ভাইয়ার কথা শুনে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছি না আমি। চোখ থেকে বেহায়া নোনা জলগুলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, আমি আর দুর্বল হব না তোর প্রতি। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমি এখন ভালো আছি রে। তোর সাথে নিজেকে জড়িয়ে আর কষ্ট পেতে চাই না আমি। মুখ ঘুরিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা চালাতে ব্যস্ত আমি। ভাইয়া হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি। কি হলো বুচি, কথা বলবি না আমার সাথে? ঠিক আছে তাহলে কথা বলতে হবে না। মলিন হাসি দিয়ে, নে আমটা খেয়ে নে। আর একটা প্যাকেট দিয়ে, এতে আরও অনেকগুলো আম আছে। যত ইচ্ছা খেতে পারিস, কেউ মানা করবে না। আমগুলো হাত থেকে নিয়ে বিছানায় রেখে দিলাম আমি। আমার জন্য অনেক কষ্ট করেছেন আপনি, কিন্তু এখন আমার আম খেতে ইচ্ছা করছে না। তখন খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন যখন কেউ এনে দিতে পারেনি, তাই এখন আর খাবো না। আম খেতে ইচ্ছা করছে না, না আমি এনেছি বলে খেতে চাইছিস না কোনটা? বললাম তো খেতে ইচ্ছা করছে না। আপনি আর অন্য কেউ ম্যাটার করছে না। এমনি খাবো না। আমার কথায় শব্দ করে হেসে উঠল ভাইয়া। এই হাসির আড়ালে একরাশ কষ্ট অভিমান লুকিয়ে আছে। আমি জানতাম বুচি আমার আনা আম তুই খাবি না, দাঁতে দাঁত চেপে। এখন যদি সিয়াম এনে দিত তাহলে নাচতে নাচতে খেয়ে নিতিস, কিন্তু এখন তো আমি তোর শত্রু হয়ে গেছি, তাই খেতে চাইছিস না। ঠিক আছে, খেতে হবে না তোকে। বলেই সবগুলো আম ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। হাতকে মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি দিয়ে রাগে ফুসফুস করতে লাগল। ভাইয়ার এমন কাণ্ডে কেঁপে উঠলাম আমি। কোনো কথা না বলে শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে দেখে গেলাম পুরো কাহিনী। কি হলো, আওয়াজ বন্ধ হয়ে গেছে বুঝি? এখন আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না, তাই না? ওহহ, করবেই বা কি করে, এখন তো আমার জায়গায় সিয়াম আছে। ওর সাথেই সারাদিন কথা বার্তা রাগারাগি সব করতে পারিস। কিন্তু মনে রাখিস বুচি, আবদার আর ঝগড়া একমায় আমার কাছেই করবি, আর কারো কাছে নয়, কারো কাছে না, বুঝেছিস তুই? রাগী ফেস নিয়ে ভাইয়ার কথা শুনে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। সব কথায় সিয়াম এই নাম ছাড়া যেন কথা বলার জন্য পৃথিবীতে আর কিছুই নেই। আপনি সব কথায় সিয়ামকে টানেন কেন? নিজের সাথে সিয়ামের তুলনাই বা করছেন কেন? হয়তো ভুলে যাচ্ছেন সিয়াম আমার বয়ফ্রেন্ড আর আপনি আমার ভাইয়া। তাই এই ভাই বোনের সম্পর্কের সাথে বয়ফ্রেন্ডের কম্পেয়ার করবেন না প্লিজ। সিয়ামের সাথে আমি কি করব না করব তা আমাকেই ঠিক করতে দিন, আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। এতদিন আমার লাইফে আবদার করার মতো কেউ ছিল না, তাই আপনাকে দিয়ে সেগুলো পূরণ করিয়েছি, কিন্তু এখন আমার লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট লোককে পেয়ে গেছি, তাই এখন আমার সবই পূরণ করবে। আপনার প্রয়োজন পড়বে না আমার। রোজের কথাগুলো শুনে এত কষ্ট হচ্ছে কেন আমার? কিভাবে আমার মুখের উপর ওর বয়ফ্রেন্ড নিয়ে এতগুলো কথা বলে দিল, অথচ দুদিন আগেও এমন ভাব করত যেন আমিই ওর সব। আর আজ সিয়ামকে নিয়ে আমাকেই কথা শোনাচ্ছে। কি করে এতটা পাল্টে গেলি রে বুচি? অহোহ, তার মানে এতদিন তুই আমাকে শুধু ইউজ করে গেছিস, আর আমি কি বোকা, দেখ কিছুই টের পাইনি। দেখুন, আমি আপনার সাথে কোনো তর্ক তো দূরে থাক, কথাও বলতে চাই না। দয়া করে আপনার ফালতু কথাগুলোকে আপাতত নিজের মধ্যে রেখে আমার রুম থেকে বিদায় হন। প্লিজ লিভ মি এলোন। বুঝি তুই কথাগুলো বলছিস ভাবতেও পারছি না আমি। ওই একটা ছেলের পাল্লায় পড়ে এভাবে রাতারাতি চেঞ্জ হয়ে গেলি। কি করে পারলি রে?
ওর জন্য এতদিনের সম্পর্কগুলোকে কিভাবে এক নিমিষেই ভেঙে দিচ্ছিস তুই কি বুঝতে পারছিস না? এখন আমার কথাকে তোর কাছে ফালতু মনে হচ্ছে। সিয়ামের জন্য নয়, আপনার জন্য চেঞ্জ হয়েছি আমি। হ্যাঁ, আপনার জন্য হয়েছি বললে ভুল হবে, হতে বাধ্য করেছেন আপনি। চিৎকার করে। এতে সিয়ামের কোনো দোষ নেই। সিয়াম আমাকে কিছু করতে বা বলতে বলেনি। নিজেকে নিজের জন্য পাল্টেছি আমি। তার কারণ যে আপনার অজানা নয় তা তো নয়। তাহলে কেন শুধু শুধু কথা বাড়াচ্ছেন? কেঁদে কেঁদে আমার জন্য তাচ্ছিল্যের হাসি দিয়ে, আমার জন্য যদি হয় তাহলে কোথায় তোর ভালোবাসা? দুদিন আগে পর্যন্ত আমাকে ভালোবাসতি, তাহলে আজ আমার জায়গায় সিয়াম কেন? দুদিনেই ভালোবাসা হাওয়া হয়ে গেল। আমি রিজেক্ট করেছি বলেই আধ ঘন্টার ভিতরে ভালোবাসার মানুষ না, আজ আমার জায়গায় সিয়াম নয়, শত অবহেলার পরও আমিই থাকতাম। তুই ভালোবাসতেই জানিস না। বেরিয়ে যান আমার রুম থেকে। আমি আপনাকে আর এক মুহূর্তও টলারেট করতে পারছি না। এসব প্রশ্নের ওর আপনাকে দিতে আমি বাধ্য নই। আমি যান, বের হন আমার রুম থেকে। নাকি আমিই চলে যাব আপনাদের বাসা থেকে? জানি আমার প্রশ্নের জবাব তোর কাছে নেই, দিতেও পারবি না তুই। তোকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। মমকে বলে দিস আমার ফিরতে লেট হবে। বলেই চলে গেল ভাইয়া। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। আজকে চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছা করছে। ভাইয়া, জানি তোর অনেক কষ্ট হচ্ছে, আমি কখনো চাইনি তোকে এত কষ্ট দিতে, কিন্তু তুই যেচে এই কষ্টকে বরণ করেছিস সেখানে আমার কিছুই করার নেই। আমিও যে নিরুপায়। বিছানা থেকে নেমে একটা আম হাতে নিলাম আমি। তোর দেওয়া আম আমি খাবো না তা কি হয়? খাবো আমি, কিন্তু শুধু তুই জানতে পারবি না। আজ 3 পর কলেজ যাব আমি। পা শুকিয়ে গেছে আমার। এখন হাঁটাচলাও করতে পারি আমি। রেডি হয়ে নাস্তা করে বসে আছি আমি। আজকে ভাইয়াকে ডাকতে হয়নি, নিজে থেকেই উঠে গেছে। এই 3 দিনে প্রয়োজন ছাড়া ভাইয়ার সাথে কথা বলিনি আমি। ভাইয়াও কথা বলার চেষ্টা করেনি। কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো কথা বলে না। সারাদিন বাইরে থাকে, অনেক রাতে বাসায় ফিরে। এই নিয়ে ফুপ্পি বকাঝকা করলেও কানে তুলে না ভাইয়া, শুধু নীরব শ্রোতার মতো শুনে যায়। রেডি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো ভাইয়া। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভাবল, তারপর বলে উঠল, মমো আমি আসছি। নাস্তা খাবি না? খেয়ে যা। না মমো, খিদে নেই। খিদে পেলে ক্যাম্পাসে খেয়ে নেব। বাইরে খাবারের অভাব পড়বে না। বুচি চল, যেতে যেতে। আমি এখনো ড্রয়িং রুমে ঠায় দাঁড়িয়ে আছি। আমি আপনার সাথে যাব না। কি বললি? একটু পিছিয়ে। যা শুনেছেন তাই বলেছি। আমি যাব না আপনার সাথে। তাহলে কার সাথে যাবি? একা একা তো কখনো কলেজ যাসনি। অহোহ, বুঝতে পেরেছি সিয়াম আসছে তোকে নিতে, তাই তো? মলিন হাসি দিয়ে। না, কেউ আসছে না। আমি কি লেংড়া খোড়া নাকি অন্ধ যে আমি একা যেতে পারবো না? কখনো যাইনি বলে যে কোনোদিন যাব না বা যেতে পারবো না তেমন নয়। আপনি যান, আমি বাসে চলে যাব। কে বলল তুই পারবি না? অনেক কিছুই এখন করতে পারিস তুই।
যেগুলো তুই করতে পারিস আমি কখনো ভাবতেও পারতাম না, এখন সেগুলো যখন করতে জানিস তাহলে এটা পারবি না কেন? আমার সাথে যেতে চাস না ঠিক আছে, তবে গাড়ি নিয়ে যা। বাসে করে যেতে অস্বস্তি হবে। আমার জন্য এত চিন্তা করতে হবে না আপনাকে। আমি কি দিয়ে যাব না যাব সেটা আমাকেই বুঝে নিতে দিন। তুই অনেক বড় হয়ে গেছিস বুঝি। এই 5 বছরে আজই প্রথম তুই কলেজ যাচ্ছিস আমাকে ছাড়া। তাই প্লিজ আমার উপর রাগ করে বাসে যাস না। গাড়ি নিয়ে বের যাস, বাসে অনেক প্রবলেম হবে। তোর ভালোর জন্যই বললাম আমি, এখন মানা না মানা তোর ব্যাপার। আসছি আমি বলেই চলে গেল ভাইয়া। আজকে প্রথম তোকে ছাড়া যাচ্ছি আমি। যত যাই হোক কখনো তোকে ছাড়া বাইরে বের হইনি, কিন্তু আজকে যাচ্ছি। এতে তোর যেমন কষ্ট হচ্ছে আমারও হচ্ছে রে ভাইয়া। হয়তো তোর থেকে বেশিই হচ্ছে। বাস স্টপে দাঁড়িয়ে আছি আমি। কোনোদিন বাসে উঠিনি, এতগুলো লোকের মধ্যে দাঁড়িয়ে আছি। কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। হঠাৎ বাইক নিয়ে সিয়াম এসে আমার সামনে দাঁড়ালো। সিয়ামকে দেখে বেশ অবাক হলাম আমি। এখন এখানে সিয়াম কি করে? রোজ উঠে এসো, এত কিছু ভেবো না। আপনি এখানে কি করে? আরে বোকা মেয়ে, আমার বাসা তো এদিকেই, ভার্সিটি যাওয়ার পথে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেলাম। তোমাকে এখানে দেখে অবাক হয়েছি আমি। আজ রোদ তোমাকে নিয়ে যায়নি। ভাইয়া নিয়ে যেতে চেয়েছিল, আমিই যাইনি। এখন আপনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? আপনি চলে যান, আমি বাসেই যেতে পারব। তা কি করে হয়, এসো যাওয়া যাক। ইচ্ছা না থাকা সত্ত্বেও সিয়ামের সাথে যেতে হচ্ছে আমার। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ ভাইয়ার গলা কানে এলো, আমার পেছনে তাকিয়ে দেখি রোদ ভাইয়া আর নাহিদ ভাইয়া আমাদের পেছনে আসছে। ভাইয়াকে আমাদের পেছনে দেখে অবাক হলাম আমি। এত আগে বাসা থেকে বেরিয়ে এখনো কলেজ পৌঁছায়নি, আজব। সিয়াম পেছনে কে? গার্লফ্রেন্ড বুঝি? আমাদের পুরা কপাল দেখ, আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে বন্ধুকে নিয়ে যাচ্ছি বলে দুজনে হাসতে লাগল। শালা তুই সব জেনেও ইয়ার্কি মারছিস? রোজকে এভাবে বাসস্টপে দাঁড় করে বন্ধুকে নিয়ে ঘুরতে তোর খারাপ লাগলো না? আমি কেন দাঁড় করাতে যাব? ও তোর সাথে যাবে বলে নিজেই বাসে যাওয়ার প্ল্যান বানিয়েছে। তুই যে আজ আসবি সেটা আমি জানতাম, তাই ওকে আসার সময় জোর করিনি। বুঝি তুই সিয়ামের সাথে যাওয়ার জন্য আমাকে এভাবে মিথ্যা বলবি, বুঝতে পারিনি, মন খারাপ করে। আচ্ছা তোরা এনজয় কর, আমরা আসছি বলে ফুল স্পিডে মুহূর্তেই আমাদের থেকে অনেক দূরে চলে গেল ভাইয়া। আমি কিছু বলারও সুযোগও পেলাম না। সিয়ামকে বিদায় জানিয়ে কলেজ ঢুকে গেলাম আমি। কলেজ গিয়েই লাবুকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু কোথাও ওর দেখা পাচ্ছি না। হঠাৎ ক্যান্টিনের দিকে তাকিয়ে আমার চোখ চটগাছ। এ কি দেখছি আমি? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। লাবু রাতুলের সাথে বসে কফি খাচ্ছে, অ্যামেজিং। যাকে দু চোখে সহ্য করতে পারে না আজ তার সাথেই হেসে হেসে কফি খাচ্ছে লাবু। হাউ ইজ পসিবল? 101 বালতি রাগ নিয়ে কোমরে দুহাত চেপে লাবুর সামনে দাঁড়ালাম আমি। আমাকে দেখেই দুজনে পিলে চমকে উঠল। লাবু চট করে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। হাসি মুখেই বলে উঠল, রোজ কবে ফিরেছিস? আপু কেমন আছে? কোনো কথা না বলে চুপচাপ রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে আবারও বলতে লাগল, কি হলো, কথা বলছিস না কেন? আমার উপর কি তুই রেগে আছিস? এমন সিন দেখার পরও কি আমার রাগ না করে থাকার কথা ছিল? রাতুল তোর সাথে কি করছে? তুই ওর সাথে কফি বা খাচ্ছিস কেন?
আমার কথায় মুহূর্তেই এক ঝাঁক কালো মেঘে ঢেকে দিল লাবুর মুখ। আমতা আমতা করে বলতে লাগল, আসলে ররোজ। রাতুলো লাবিবা দাঁড়াও, আমি এখানে কেন? এই সুখবরটা না হয় আমি ওকে দেই। হ্যালো রোজ, কেমন আছো? সুখবর কথাটা শুনেই অবাক চোখে তাকিয়ে আছি আমি। একবার লাবু আরেকবার রাতুলের দিকে তাকিয়ে বললাম, এত হাই হ্যালো না করে তুই এখানে কেন? ডিরেক্ট বল আর সুখবর। সেটাই বাকি। রাতুলো, তুমি আমার উপর এখনো রেগে আছো রোজ? আচ্ছা বলছি বলে লাবুর পাশের দাঁড়ালো রাতুল। মুখে হাসি ফুটিয়ে বলল, আমি এখন যা বলবো হয়তো বিশ্বাস করতে পারবে না তুমি, তবুও বলছি। এতদিন আমি লাবিবাকে ভালোবাসতাম, এখন লাবিবাও আমাকে ভালোবাসে। তাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটু কফি খাচ্ছি। আর সুখবর হলো কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করব, বুঝতে পারছো? আর প্লিজ আমার উপর রাগ করে থেকো না। লাবিবার বেস্টু, তুমি, তোমার আর আমার সম্পর্কটা নর্মাল হওয়া উচিত। রাতুলের কথা শুনে 440 ভোল্টেজের শক খেলাম আমি। কি বলছে এই ক্যারেক্টারলেস ছেলে? পাগল টাগল হয়ে গেল নাকি? অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছি লাবুর দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হ্যাঁ জানালো লাবু, যার অর্থ রাতুল সত্যি বলছে। এখন একটা কথাই আমার মাথায় চক্কর দিচ্ছে, লাবু সব জেনেও এই ছেলেকে কি করে ভালোবাসতে পারে? কি করে? ওখানে কোনো কথা না বলে রেগে মেগে বেরিয়ে গেলাম আমি। পেছনে ক্রমাগত ডেকে চলেছে লাবু, কিন্তু আমি দাঁড়াবো না। ছুটতে ছুটতে এসে আমার হাত ধরল লাবু। ওকে এখন মাথার উপর তুলে আছাড় মারতে ইচ্ছা করছে আমার। ডাইনি মেয়ে প্রেম করার জন্য আর ছেলে পাইল না, এই বাজে খারাপ ছেলেটাকেই বেছে নিতে হলো, আশ্চর্য। ওই তুই আমার হাত ছাড়। তোর সাথে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ রোজ আমার কথাটা শোন। কি শুনব? তোর ওই ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের গুণগান। সরি বইন, আমি পারবো না, ক্ষমা কর আমায়। একটু থেমে, আচ্ছা যেই ছেলেটাকে কিছুদিন আগেও সহ্য করতে পারতিস না তাকে আজ ভালোবাসিস কেমনে? কি আমি কিছুদিন ছিলাম না, এর মধ্যে কি এমন ঘটল যার জন্য তুই এই শয়তানটার প্রেমে পড়ে গেলি? সে অনেক কথা রোজ। এই কদিনে আমার জীবনটা পুরো উল্টপালট হয়ে গেছে। একটা ঝড় এসে আমার জীবন তছনছ করে দিয়ে গেছে। তুই ছিলিস না তাই নিজেকে বড় অসহায় লাগছিল। এখন এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে। মুখে হাসি ফুঁসিয়ে। তোর কথার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। কি হয়েছে? এই রাতুল তোকে ভয় দেখিয়েছে নিশ্চয়, তাই জন্যই ওর কথায় রাজি হয়েছিস, তাই তো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে, সেই অনেক কথা অন্য একদিন বলবো। এখন ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে চল। না এক্ষুনি বল। আচ্ছা এখন পুরোটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলছি শোন। যা করছি আমার ইচ্ছায় নয়, অনিচ্ছাকৃত। অনেকটা বাধ্য হয়ে, আবার বলতে পারিস নিজের ভালোর জন্যও করছি। প্লিজ আর কোনো প্রশ্ন করিস না, আমি ওর দিতে পারবো না। লাবুর চোখে মুখে ভয়েরও চিহ্ন স্পষ্ট। কিছু একটা নিয়ে ভয় আছে ও। নিশ্চয় ওই শয়তান এমন কিছু নিয়ে ভয় দেখিয়েছে যেটা আমাকে বলতে চাইছে না লাবু। কিন্তু সেটা কি? আমাকে জানতেই হবে, এভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমি। ক্লাস শেষে কলেজ গেইটে এসেই অবাক হলাম আমি। ভাইয়া এত তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু আমি তো যাব না। ভাইয়াকে দেখেও না দেখার ভান করে হাঁটা ধরালাম আমি। কয়েক পা এগিয়ে যেতেই সামনে দাঁড়ালো ভাইয়া। কিরে বুচি, আজকাল আমাকে এড়িয়েও চলতে শিখে গেছিস?
কতক্ষণ ধরে তোর অপেক্ষায় আছি আর তুই কিনা আমাকে দেখেও চলে যাচ্ছিস। না মানে, সত্যি আপনাকে দেখিনি আমি। আমার জন্য এখানে আর কোনোদিন আসবেন না আপনি। এখন থেকে একা একা যাতায়াত করব আমি। একা একা পারবি তো? সকালেও একা আসতে বলে সিয়ামের সাথে আসলি, এখনো নিশ্চয় সিয়াম আসবে তাই আমাকে মানা করছিস। এই বুচি, এত লুকোচুরির কি আছে? সিয়ামের সাথে লাভলি মোমেন্ট স্পেন্ড করতে চাস, আমাকে বললেই পারিস, আমি না করব না। শুধু শুধু মিথ্যা বলার কারণ দেখি না আমি। মিথ্যা বলছি না। সিয়ামের সাথে যদি টাইম স্পেন্ড করার ইচ্ছা থাকতো তাহলে আপনাকে লুকিয়ে ছুড়িয়ে কিছু করতাম না আমি। নিজেকে এত প্রায়োরিটি দেবেন না প্লিজ। আমাদের কথার মধ্যেই সিয়াম এসে হাজির। সিয়ামকে দেখেই রাগে গা জ্বলে যাচ্ছে আমার। কোথায় হারামজাদাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হচ্ছি আমি, সেখানে এই হারামজাদা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এসে হাজির। বুচি দেখ, তোর সিয়াম আসছে। এখন কি যেন বলছিলিস, লুকিয়ে ছুড়িয়ে কিছু করবি না? তাহলে এখানে সিয়াম কি করে এলো? এখন নিশ্চয় বলবি সিয়াম আসছে, সেটা তুই জানতিস না। হেই রোজ, সরি অনেক লেট হয়ে গেছে। আরে রোদও দেখি এসে গেছিস। তাহলে তুমি নিশ্চয় ওর সাথে যাবে। মন খারাপ করে। ধুর, ভাল্লাগে না, এর জন্য ফেসে গেলাম আমি। না না সিয়াম, তুমি থাকতে ভাইয়ার সাথে যাব আমি। নানা, ইম্পসিবল। ভাইয়া আপনি চলে যান, আর কোনোদিনও আমাকে নিতে আসবেন না। এখন থেকে সিয়ামের সাথে আসবো আমি। সিয়াম চলো, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? বুঝি তোর এই অবহেলা আর সহ্য করতে পারছি না আমি। কোনোদিনও ভাবিনি তুই আমার সাথে এমন করবি। আজকে আমাকে ফিরিয়ে দিয়ে সিয়ামের সাথে যাচ্ছিস। কি করে পারছিস এসব করতে? তুই তো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছিলিস, তাহলে আজ কেন আমার এত বছরের অভ্যাস নষ্ট করে দিলি? মনে মনে সিয়ামের সাথে হ্যান্ডশিপ করে। কনগ্রেচুলেশনস সিয়াম, আজকে তুই অনেক দিনের অভ্যাস ভেঙ্গে দিলি আমার। থ্যাঙ্কস, যা 5 বছরে কেউ করতে পারেনি তা 5 দিনে করে দেখিয়েছিস তুই। বুচিকে নিয়ে যাওয়া আসা প্রত্যেক দিনের রুটিন ছিল আমার, কিন্তু আজ থেকে তুই সেই কাজটা করবি। করুণ কণ্ঠে, এখন এই দায়িত্বটা তোকে দিয়ে হাফ ছেড়ে বাঁচলাম আমি। ওকে আসছি বলেই চলে গেল ভাইয়া। তুই শুধু তোর কথাই বললি আর আমার কথা একবারও ভাবলি না। আমিও তো আজই প্রথম তোকে ছাড়া অন্য কারো সাথে যাচ্ছি, যা কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি আমি। এখন সেগুলোই হচ্ছে আমার সাথে। কি দোষ করেছি আমি যার জন্য এতটা কষ্ট পাচ্ছি বলতে পারিস তুই? সেদিনের পর থেকে অনেকটা পাল্টে গেছে রোজের সাথে কোনো কথা বলে না। আগে যখন যেভাবে ইচ্ছা সেভাবে রোজকে শাস্তি দিত, যখন তখন ওর রুমে চলে যেত, কিন্তু এখন ভুলেও রোজের রুমের দিকে পা বাড়ায় না। রোজও রোদকে দেখলে সামনে থেকে চলে যায়, যথাসম্ভব এড়িয়ে চলে ওকে। রোদ একাই ভার্সিটি যাওয়া আসা করে, আর রোজ কখনো সিয়ামের সাথে কখনো বাসে চেপে যায়। এ নিয়ে মিসেস আয়েশা রোজ দুজনের সাথে কথা বলেও আশানুরূপ কোনো জবাব না পেয়ে হতাশ তিনি। যে বাড়িটা সারাক্ষণ রোজ আর রোদের দুষ্টুমি খুনসুটিতে মেতে থাকত, আজ সেখানে বিস্তার করছে চরম নীরবতা, যা নিয়ে বেশ চিন্তিত রোদের বাবা মা। ব্যালকনিতে দাঁড়িয়ে নীল আকাশে তারার খেলা দেখতে ব্যস্ত রোজ। জীবন কেমন পাল্টে যায়। হঠাৎ রুমে ঢুকল রোদ। রুমে রোজকে না পেয়ে ব্যালকনিতে গিয়ে রোজের পাশে দাঁড়াল রোদ। রোদের দিকে তাকিয়ে ভয়ে রোজের অন্তরাত্মা কেঁপে উঠল। অসম্ভব রেগে আছে রোদ। চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। এতটা রেগে থাকতে কখনো দেখেনি রোজ।
রোজের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল রোদ। আজ সিয়ামের সাথে পার্কে গিয়েছিলিস কেন? কিসের এত মাখামাখি দুজনের? আইসক্রিম খাওয়ার আর জায়গা ছিল না, ওর সাথে গিয়ে পার্কেই খেতে হলো। কেন গিয়েছিলিস ওর সাথে? হাত চেপে ধরে। ভাইয়ার কথা শুনে রাগে মরে যাচ্ছি আমি। আপনি কি পাগল হয়ে গেলেন? জানেন না সিয়ামের সাথে আমার সম্পর্ক কি? কেন এত মাখামাখি? আপনি হয়তো ভুলে গেছেন সিয়াম আমার বয়ফ্রেন্ড। আমি তো শুধু আইসক্রিমই খেয়েছি, চুমো তো খাইনি। অনেকে তো চুমোও খায়, রুম ডেটও করে। চুপ, আর কোনো কথা বলবি না। মুখ চেপে ধরে। চুড়িমো খাবি, রুম ডেট করবি, তার আগে তোকে খুন করে ফেলবো আমি। দাঁত কটমট করে। পাগল আমি নই, তুই পাগল হয়ে গেছিস। মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। ছাড়ুন আমাকে। ধাক্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব করব আমি। আমার বয়ফ্রেন্ডের সাথে যা ইচ্ছা তাই করব আমি। তাতে আপনার কি? আপনার এত ফাটছে কেন? আপনিও আপনার গার্লফ্রেন্ডের সাথে যা ইচ্ছা তাই করুন, কেউ বাধা দিবে না। আমার অনেক কিছু, কারণ তোকে কারো সাথে সহ্য করতে পারি না আমি। জড়িয়ে ধরে। খুব কষ্ট হয় রে বুচি। সিয়ামের সাথে তোকে দেখলেই ইচ্ছে করে তোকে মেরে দেই, না হলে সিয়ামকে মেরে দিই, কিন্তু ও তো আমার বন্ধু আর তুই আমার কি সেটা নিজেও জানি না আমি, তাই মারতেও পারি না। জানি সেই কদিনে ধম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম আমি। তুই আমার সাথে কথা বলতিস না, সহ্য হতো না আমার। তুই বিশ্বাস কর, তোর কাছ থেকে দূরে সরে থাকার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু পারছিলাম না। আর আজ যখন পার্কে তোদের দুজনকে দেখলাম তখন কেউ যেন আমার হৃৎপিণ্ডে ক্রমাগত হাতুড়ি দিয়ে পিটাচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। কেন যেন তোকে কারো সাথে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। এ নিয়ে অনেক ভেবেছি আমি, কিন্তু কোনো ওর পাইনি। এই বুচি, তুই বলতে পারিস কেন এমন হয়? গাল চেপে ধরে। আমার সাথে কথা বলতে না পেরে কই তোর তো কষ্ট হয় না? তাহলে আমার কেন এত কষ্ট হয় বল না বুচি, বল না প্লিজ। কথাগুলো বলার সময় অঝরে চোখ থেকে পানি পড়ছে ভাইয়ার। এর আগে কখনো ভাইয়াকে কাঁদতে দেখিনি আমি। খুব হাসি খুশি প্রাণবন্ত ছিল। খেলার চলে অন্যকে কাঁদাতে ব্যস্ত থাকতে, কিন্তু আজ এতটা কাঁদছে। ভাইয়ার কান্না দেখে ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে আমার। যতই অপমান করুক না কেন, একদিন ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি। পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য করতে পারছি না আমি। খুব ইচ্ছা করছে বলতে, চোখের পানি মুছে দিয়ে ভাইয়া আর কাঁদিস না, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কেন এত কাঁদছিস, কি হয়েছে? কিন্তু না, আমি তা কিছুতেই বলবো না। চোখের পানি মুছে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভাইয়াকে সজোরে ধাক্কা দিলাম আমি। আচমকা ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে গেল ভাইয়া। নিজেকে ধার করিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কেন দম বন্ধ লাগবে? পূর্বের প্রতিটা অপমানের কথা মনে নেই আপনার? আমার মতো মেয়েকে কেউ ভালোবাসবে না, বিয়ে করবে না। সিয়ামই আমার জন্য ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। তাহলে এখন কেন এসব বলছেন? সিয়ামকে আপনিই আমার লাইফে এনে দিয়েছেন, তাহলে আজ কেন সিয়ামকে আমার পাশে সহ্য করতে পারেন না? কিসের জন্য বলুন? আমি তো নিজের কষ্টের কথা ভুলে গিয়ে আপনাকে খুশি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সিয়ামকে ভালোবেসে নয়, আপনাকে খুশি করার জন্য লাইফ পার্টনার হিসাবে বেছে নিয়েছি আমি। না হলে একবার ভাবুন তো, যেই সিয়ামকে আমি দুচোখে সহ্য করতে পারতাম না, তাকেই কেন এখন সহ্য করছি আমি? একবারও ভাবেননি তাই না? কিছুটা থেমে আবারও বলতে শুরু করলাম।
আমি অতিরিক্ত কথা বলি বলে খুব খারাপ লাগতো আপনার। সেটা অনেকবার বলেছেন আমায়, কিন্তু তবুও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি। এত কিছুর পরও মন খারাপ না করে ছোটে আপনার কাছে চলে যেতাম আমি। কিন্তু সেদিনের পর ডিসিশন নিয়েছি আমি। আপনি আমাকে চান না, সেজন্যই আমার সাথে এত খারাপ বিহেভ করেন। তাই আপনার খুশির জন্য, শান্তির জন্য বাসায় চুপচাপ থাকি আমি। কোনো কথা বলি না আপনার সাথে। এরপরও কি বলবেন, এসবের জন্য আমিই দায়ী। ভাইয়া, এবার আপনি ভালো থাকুন। অনেক জ্বালিয়েছি আপনাকে, না চাইতেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে ভালো থাকুন প্লিজ। এই বুচি, সেদিন রাগের মাথায় কি না কি বলেছি সেটা ধরে এখনো বসে আছিস তুই। তোর অতিরিক্ত কথা শুনলে, তোর সাথে ঝগড়া না করলে ঘুম আসে না আমার। তুই জানিস এই কদিনে একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি আমি। শুধু তোর মুখটাই ভেসে উঠত। তুই না জ্বালালে বিরক্ত লাগে আমার। তুই যে আমার অভ্যাস রে বুচি, আর সেই অভ্যাসকে কিছুতেই ছাড়তে পারবো না আমি। এই বুচি প্লিজ, তুই আগের মতে হয়ে জানা। আমাকে আপনি বলা বন্ধ কর। এই আপনি শব্দটা শুনলেই মনে হয় আমি তোর কেউ নই। খুব দূরের কেউ, কাছের কেউও নন। একদিন আপনাকে আমার কাছের কেউ করতে চেয়েছিলাম, কিন্তু হননি আপনি। তাই দূরের লোককে দূরের করেই সম্বোধন করতে ভালোবাসি আমি। এখন আপনি আমার কাজিন, আর কিছু না। আর আমাকে আর সিয়ামকে নিয়ে আর কখনো কথা বলবেন না আপনি। সিয়াম আমাকে ভালোবাসে, এটাই সবথেকে বড় সত্যি। চুপ কর বুচি। চিৎকার করে, আর সহ্য করতে পারছি না আমি। কিসের সত্যি আমি মানি না তোর এই সত্যি। সিয়াম তোর কেউ হয় না, কেউ না। আর কখনো সিয়ামের সাথে মিশবি না, কথাও বলবি না, বুঝতে পেরেছিস? কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। আমি সিয়ামের সাথে মিশব নাকি করব সেটা আমি বুঝে নেব। 1 মিনিট আমি সিয়ামের সাথে যাই করি না কেন, তাতে আপনার কি আসে যায় আপনার? আমাকে আর সিয়ামকে নিয়ে আপনার তো প্রবলেম হওয়ার কথা নয়। আমার আসে যায়, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি তোকে আমি। তোকে না দেখে থাকতে না পারার কষ্টেরও নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোকে ভালোবাসি। প্রত্যেকটা মুহূর্তে তোকে মাথায় নিয়ে ঘোরার নাম যদি হয় ভালোবাসা, তাহলে ভালোবাসি। তোকে ছাড়া নিজেকে অসহায় লাগার নাম যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসি। সবকিছু থাকার পরও যদি প্রতিটি মুহূর্তে তোর শূন্যতা অনুভব করার নাম যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসি, খুব ভালোবাসি আমি। কথাগুলো বলার সময় চোখ টুপটাপ পানি ঝরছে ভাইয়ার চোখ থেকে। কিছুটা থেকে আমার দিকে এগিয়ে এলেন তিনি। আমার মুখ উনার হাতের মধ্যে আবদ্ধ করে শান্ত কণ্ঠে বললেন, কখন থেকে ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি আমি। এই বুঝি, তুইও তো আমাকে ভালোবাসিস, তাহলে একবার বলো না ভালোবাসি। আমি অবাক চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমাকে ভালোবাসে কথাটা শুনে পেছনের সব কথা ভুলে যেতে ইচ্ছা করছে আমার। সবকিছু ঠিকঠাক থাকলে খুশিতে কি যে করতাম জানা নেই আমার। আজ সেই সুযোগ, ইচ্ছা, সময় কোনোটাই নেই। পেছনের সব অপমান ভুলে যাব না, তা এখন হবার নয়। ভাইয়ার কথায় অট্টহাসিতে মেতে উঠলাম আমি। আমাকে ভালোবাসেন আপনি? সিরিয়াসলি? জানেন আমার না খুব হাসি পাচ্ছে। কথাটাকে জাস্ট একটা জোকস মনে হচ্ছে বলে আবারও হাসতে লাগলাম আমি। আমাকে ছেড়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই বুচি, এভাবে হাসছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি সত্যি বলছি রে বুচি, ভালোবাসি তোকে। গ্রামে এক নতুন রোজকে আবিষ্কার করেছিলাম আমি, যে আমার মন কেড়েছিল।
কিন্তু তখন বুঝতে পারিনি এটা ভালোবাসা। ভেবেছিলাম তখন এমনি এমনি দেখতাম তোকে। সব মেয়েদের ভিড়ে আমার চোখ শুধু তোকেই খুঁজে বেড়াত। কিন্তু এখন বুঝতে পারছি এটা এমনি এমনি ছিল না। তোকে ভালোবাসি, তাই মনের টানে তোকে দেখতে চাইতাম আমি। ভাইয়ার কথার মাঝে আবারও হেসে উঠলাম আমি। সরি সরি। নিজেকে সামলে তো মিস্টার রোদ, শেষ পর্যন্ত একটা বুচি পেঁচি তারছিরা পাগল উন্মাদ মেয়েকেই ভালোবাসলেন আপনি। আমার না বিশ্বাসই হচ্ছে না। এটা নিশ্চয় সিয়ামের প্রতি জেলাস হয়ে বলছেন, না হলে তো আপনি এমন বলার কথা না। হ্যাঁ রে বুচি, আমি তোকেই ভালোবাসি। সেদিন রাগের মাথায় যা যা বলেছি তার জন্য সরি। আমি বুঝতে পারিনি রে। এবার আমাকে ভালোবেসে কাছে টেনে নে প্লিজ। করুণ কণ্ঠে। সরি মিস্টার রোদ, ভালোবাসা বাজারের বিক্রি করা পণ্য নয় যে আপনি যখন চাইবেন তখন পাবেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিনে ফেলে দিবেন। ভালোবাসা মনের ব্যাপার, সুপ্ত অনুভূতি যা একসময় আপনার প্রতি ছিল আমার, কিন্তু এখন আমি আপনাকে ভালোবাসি না। আমি সিয়ামকে ভালোবাসি। তখন আপনাকে ভালোবাসতাম আমি। পাগলের মতো ভালোবাসতাম, সারা জীবনের মতো পাশে চাইতাম। কিন্তু আপনাকে ভালোবেসে বিনিময়ে কি পেয়েছি আমি? চর থাপ্পড়, অবহেলা, অপমান ছাড়া কিছুই পাইনি আমি। আপনার অবহেলা সহ্য করতে পারছিলাম না আমি, তাই নির্লজ্জ বেহায়া হয়েও সেদিন শেষবারের মতো ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম আমাকে আপন করে কাছে টেনে নিবেন আপনি, কিন্তু আপনি সেদিন আমাকে হতাশ করে একটা থাপ্পড় দিয়ে কতগুলো কথা বলেছিলেন আমায় মনে আছে আপনার? ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। কখনো আপনার কোনো কথা গায়ে মাখিনি আমি, কিন্তু সেদিন সহ্য করতে পারিনি। কষ্টগুলো খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল আমায়। আমাকে নিয়ে আপনার চিন্তার অন্ত ছিল না, তাই বুকে পাথর চেপে সিয়ামের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম আমি, যাতে আপনি এতটুকু নিশ্চিন্ত হতে পারেন। তাহলে এখন আর চিন্তা কিসের? আপনার কৃপায় আমার মতো মেয়ে কপাল করে এত ভালো একটা ছেলে পেয়েছে, তাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। না না, এটা হতে পারে না। তুই শুধু আমাকেই ভালোবাসিস আর কাউকে নয়। তুই আমার উপর রেগে আছিস তো ঠিক আছে, আমাকে মার, বকাবকি কর, ঝগড়া কর, কিন্তু ভালোবাসিস না বলিস না। এটা মানতে পারবো না আমি। আপনার মানা না মানায় কিচ্ছু যায় আসে না আমার। এতদিন আপনার কথা অনেক ভেবেছি, এবার থেকে নিজের কথা ভাববো আমি। সিয়াম আমাকে ভালোবাসে, ওকে এভাবে মাঝপথে কষ্ট দিতে পারি না আমি। তুই সিয়ামের জন্য আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবি? এই বুঝি তোকে ছাড়া শূন্য আমি। তুই দেখতে পাস না তোর সাথে কথা বলি না বলে বাসায় ফিরি না আমি। কারণ তোর সাথে কথা বলতে না পারলে বুকের মধ্যে চিনচিন ব্যথা করে। আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলিস না প্লিজ। আমিও নিরুপায়, আজ কিছুই করার নেই আমার। আমি এত স্বার্থপর হতে পারবো না। সিয়ামকে কষ্টের সাগরে ভাসিয়ে আপনাকে নিয়ে সুখের সাম্রাজ্য সাজাতে পারবো না আমি। তাছাড়া আগে যেমন পাগলের মতো আপনাকে চাইতাম, এখন চাই না আমি। এখন আপনাকে কিন্তু আমি চাই। আমার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছিস তুই। তোকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না আমি। সিয়ামকে নিয়ে প্রবলেম তো চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো। ও বুঝবে জানি আমি। আশ্চর্য! আমি বললাম তো আপনাকে চাই না আমার। আপনার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না আমার। আমি এখন আপনাকে ভালোবাসি না ঘৃণা করি। I hate you. I hate you. I hate you. I hate you. I hate you a lot. আমিও দেখব তুই কতদিন আমাকে এভাবে ঘৃণা করতে পারিস। তোরে মন থেকে সিয়ামকে সরিয়ে আবারও নিজের জায়গা করে নেব আমি। শুধু সময়ের অপেক্ষা দেখে নিস তুই।
আমি নিজের মনের কথা বুঝতে কিছুটা দেরি করে ফেলেছি বলে এতটা কষ্ট দিবি আমায়? এত বড় শাস্তি দিবি কেন? আগে বুঝলাম না তোকে ভালোবাসি আমি বলেই জানালার গ্লাসে ঘুষি মারলাম আমি। মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল আমার হাত। কাঁচ ভাঙার শব্দে ফিরে তাকালাম আমি। ভাইয়ার পুরো হাতে রক্তের ছড়াছড়ি। হাতের এমন ভয়াবহ অবস্থা দেখে আঁতকে উঠলাম আমি। কাপা কাপা গলায় বললাম, রোর রক্ত, হুম রক্ত। এত ভয় পাচ্ছিস কেন? এইটুকু হাত কাটায় মরব না আমি, আর মরে গেলেও তোর কি? তোর তো কিছু না। স্থির চাহনিতে তাকিয়ে, ভাইয়া চুপ করুন, দেখি হাতটা ব্যান্ডেজ করতে হবে, নইলে রক্ত পড়া বন্ধ হবে না। কতখানি কেটে গেছে? নো বুচি ঝরতে দে। এই রক্তের কোনো প্রয়োজন নেই, তাই ঝরে যাওয়াই ভালো। এমন কষ্ট পেয়ে তিলে তিলে মরার চেয়ে একেবারে মরাই ভালো। প্লিজ ভাইয়া। হাত কেটেছে আমার, আর কষ্ট পাচ্ছিস তুই কেন রে? তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমার কষ্টে তোর কষ্ট হচ্ছে কেন? ওর দে। আপনি আমার কাজিন হন। তাছাড়া এভাবে সামনে আপনি কেন? যে কেউ থাকলেও আমি এমনই বলতাম। মানুষ হিসাবে অন্যজনের কষ্টে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার কথা শুনে আরো রেগে গেলেন উনি। দাঁত কিরমির করে বললেন, তাহলে যেদিন কাজিন থেকে ভালোবাসার মানুষে রূপান্তরিত হব সেদিন মায়া দেখাতে আসিস, তার আগে নয়। কাজিন হিসাবে আমার জন্য এত ভাবতে হবে না তোর। যদি ভালোবাসার মানুষ হিসাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিস তাহলেই বলিস বলেই হনহন করে বেরিয়ে গেলেন উনি। আমি হাঁটুভাঁজ করে মাথা নিচু করে বসে আছি। মেঝেতে অসংখ্য কাচের টুকরো পড়ে আছে। রক্তে লাল হয়ে আছে অনেকটা জায়গা। তা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ভিতর থেকে চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে। সেদিন যদি আমায় অপমান না করে ভালোবাসা দিয়ে আমায় কাছে টেনে নিতিস তাহলে আমাদের গল্প এমন কঠিন রূপ ধারণ করত না। অপমান করে যখন তাড়িয়ে দিয়েছিস তাহলে এর দামও তো তোকে দিতেই হবে। কিন্তু ভালোবাসি না ঠিক আছে, তাই বলে এভাবে অমানুষের মতো কাজ করতে পারি না। চট করে উঠে দাঁড়ালাম আমি। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমের দিকে গেলাম। আজ অনেকদিন পর ভাইয়ার রুমে পা রাখালাম আমি। বিছানায় পা দুলিয়ে মাথা নিচু করে বসে আছে ভাইয়া। কোনো কিছু নিয়ে খুব চিন্তিত দেখাচ্ছে ওকে। পা টিপে টিপে উনার সামনে দাঁড়ালাম আমি। চোখ তুলে একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন উনি। নিচের দিকে তাকিয়েই বললেন, এখানে কি চাই? কেন এসেছিস? সেটা আপনাকে বলবো না, আমি দেখতেই পাবেন আপনি বলেই ভাইয়ার পাশে বসে পড়লাম আমি। হাত ধরতেই আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন উনি। উনাকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম আমি, দেখুন এভাবে ভূতের মতো চোখ মুখ করে ভয় দেখাবেন না আমায়। আর বাধাও দিতে পারবেন না আপনি, কারণ আমি আমার রোদ ভাইয়ার হাতে মেডিসিন দিচ্ছি, আপনার হাতে নয়। সো কথা কম বলবেন ঠিক আছে? আমার কথার উপরে আর কিছু বললেন না উনি। আমি হাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। উনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এতে কিছুটা অস্বস্তি হচ্ছে আমার। ব্যান্ডেজ শেষ হতেই উঠে দাঁড়ালাম আমি। উনার অবস্থা অপরিবর্তিত রেখে বললেন, ভালোবাসিস না আমাকে ঘৃণা করিস তাহলে এত যত্ন করে ভালোবাসা মিশিয়ে ব্যান্ডেজ বাঁধলি কেন? উনার এই প্রশ্নের ওরে কি বলবো আমি? সত্যি তো ভালোবাসি না, তাহলে এখানে কেন এসেছি আমি? চলবে।